প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৩৭ দ্বিতীয় অংশ। আরশকে ৪টার দিকে চেক আউট করে বাসায় নিয়ে এসেছে মাহাদি। ডাক্তাররা একদিন রাখার কথা বললেও আরশ জিদ করে চলে এসেছে। তার নাকি শ্বাস বন্ধ হয়ে আসছে। ডাক্তারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এই বলে সুস্থ স্বাভাবিক তার মতো একজন ব্যক্তিকে অসুস্থ বলে শুইয়ে রাখছে। সব টাকা নেওয়ার ধান্দা। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে মাহাদি বহু কষ্টে হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে নিয়ে এসেছে আরশকে। হাতে তখনও স্যালাইন লাগানো ছিল। লিপি বেগম আগে থেকেই জানেন অতিরিক্ত টেন্সড হলে আরশের এমন শ্বাসকষ্ট বেড়ে যায়, তাই কোনো রকম ওভার রিয়েক্ট করেননি। কিন্তু হেলাল সাহেব করেছেন। বলেছেন পণ্ডিতি করে তাকে কে বলেছে আগে ওখানে যাওয়ার জন্য। লাস্ট ফ্রান্স থাকতে এমন অবস্থা হয়েছিল আরশের, ভার্সিটির এক ছেলের সাথে ঝগড়া লেগে গিয়েছিল বলে। ঝগড়া থেকে হাতাহাতিতে পৌঁছায়, তারপর একদম মেরে ফেলা পর্যন্ত পৌঁছায়। ছেলেটা কি যেন বলেছিল, এর জন্য রেগে বোম হয়ে নাক মুখ ফাটিয়ে দিয়েছিল ওই ছেলের। অতিরিক্ত টানা হেঁচড়া করায় হাঁপিয়ে ওঠে, ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয় ইমিডিয়েটলি। 2 দিন হসপিটালে থাকার পর যখন বাসায় এসেছিল ততক্ষণে ছেলেটার পরিবার পুলিশ কেস করে ফেলেছে। অনেক কষ্টে তা নিজেদের উপর থেকে সরিয়েছেন হেলাল সাহেব আর জাইন মিলে। বাড়িতে ফেরার পর থেকে নীরব হয়ে আছে সে। সাথে আঠার মতো লেগে আছে মাহাদি, হাতে স্যালাইন এখনো লাগানো। আনিকার প্যাপু কান্না দেখে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে ওর মুখ পানে চেয়েছিল আরশ। মুখ দিয়ে বের হয়ে এসেছিল, আপনার কি মাথায় সমস্যা নাকি? এরপর আর দেখেনি ওই মেয়েকে। মাহাদি হেল্পিং হ্যান্ড হয়ে তার স্যালাইন 2 হাতে চেপে ধরে হাঁটছে আরশের পেছন পেছন। জাইনকে এসে যখন সলিমা বেগম লুঙ্গি পরালেন তখন আরশের দিকে চেয়ে ভুরু নাচালেন, হেসে হেসে শুধালেন, কি গো নাত জামাই, তুমিও পারবা নাকি? আরশ শুধু সামান্য হাসলো, কথা বলল না। জাইনকে বগলদাপা করে নিয়ে চলে যেতেই আরশ এসে বসেছে বারান্দায়। আর তখন থেকেই তার দৃষ্টি নিবদ্ধ দূরে। সৈয়দ বাড়ির 2 তলার বারান্দায় বসলেন নাসির মঞ্জিলের সামনা স্পষ্ট দেখা যায়। সবাই ওইখানে জমা হয়ে যে জাইনকে হলুদ মাখাচ্ছে তা নিশ্চুপে বসে দেখল। মাহাদি নিজেও ড্যাব ড্যাব করে রীতিনীতিগুলো দেখছে। এই প্রথম বাংলাদেশে এসেছে যখন কোনো বিয়ে সম্পাদন হচ্ছে এখানে। বয়স্ক মহিলাদের গীত গাওয়া শুনে মাথা দোলাল মাহাদি, নিজেও মিনমিন করে গাইল। আরশকে রোবটের মতো বসে থাকতে দেখে নিজেও তার পাশে বসলো। আর চোখে দেখলো কঠিন করে রাখা উজ্জ্বল শ্যাম মুখখানা। মুখ দেখলে যেমন কঠোরতা প্রকাশ পাচ্ছে তেমনি চোখ দুটোতে নমনীয়তা প্রকাশ পাচ্ছে। আরশের চোখে এত নমনীয়তার কারণ মাহাদি বুঝতে পারল। চোখ অনুসরণ করে সামনে তাকাতেই চোখে পড়ল নুসরাতকে। হাত তুলে হেলে দুলে নাচছে সবার সাথে। ঠোঁট দুটো নড়ছে তার সমান তালে। ইরহামের এক হাত চেপে ধরে রাখা। হাসতে হাসতে একবার ইরহামের গায়ে ঢলে পড়ছে তো একবার আহানের। দুজনেই আবার তাকে বিরক্ত ভঙ্গিমায় ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে, আবার 3টা কানাঘুষা করছে আর হা হা করে হাসি দিচ্ছে। নুসরাতের পরনে ধুতি ফ্রক কুর্তি, গলায় ওড়না ঝুলানো, পায়ে সচরাচরের মতোই স্লিপার, চুল দুটো পনিটেল করে বাঁধা। মেকআপ বলতে কিছুই নেই মুখে, মুখে হয়তো তৈল দিয়েছে। অস্তিমিত পশ্চিম সূর্যের আলোয় গাল দুটো চমক করছে। আরশ দূরে থেকে বসে খেয়াল করল নুসরাতকে খুঁটে খুঁটে। এর মধ্যে জাইন উঠে দাঁড়ালো। হেঁটে যেতে নেবে পূর্বক্ষণেই লুঙ্গি খুলে পড়ে গেল। মাহাদি হু হু করে হেসে ফেলল এটা দেখে। বিদেশিকে দেশের ঐতিহ্য রক্ষা করার জন্য লুঙ্গি পরানো হয়েছে, আর বিদেশি কিনা লুঙ্গি কোমর থেকে খসে পড়ল। জাইনের মুখটা থমথমে। আরশ চোখ ঘুরালো নুসরাত ইরহাম আহানের দিকে। 3টা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম চোখ নিচের দিকে নামাচ্ছে না। এটা দেখেই এতক্ষণে চেপে রাখা হাসি আরশ নিজেও ফোঁস করে ছেড়ে দিল। পরপর আবার ঠোঁট চেপে হাসি সংবরণ করে নিল দন্তপটের আড়ালে। মাহাদি নাক কুঞ্চিত করে চেয়ে বলল, সামান্য হাসলে তোর জাত যাবে না? আরশ চোখ রাগিয়ে মাহাদির দিকে দেখল, যার মানে বোঝাচ্ছে চুপ, একদম চুপ। মাহাদি কি চুপ হওয়ার পাত্র? সে আরশকে ভেঙিয়ে চেঙিয়ে বলল, সম্বন্ধে 2 দিনের বড়। আরশ দম্ভ নিয়ে ঘাড় বাঁকালো, ভুরু উঁচিয়ে জানতে চাইল, তো কি হয়েছে? 48 ঘন্টা আগে পৃথিবীতে এসে কোন দেশ জয় করেছিস তুই? কোনো দেশ জয় না করলেও তোর আগে এসেছি দুনিয়ায়, গনে গনে 48 ঘন্টা, 2880 মিনিট, 1,72,800 সেকেন্ড আগে দুনিয়ায় পদার্পণ করেছি আমি।
এটাই আমার দম্ভ। আরস নির্বিকার চিত্তে বলে উঠল, তো কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, পেন্সিল দিয়ে লিখে রাখ আমি বড়। আরস সামনের দিকে ফিরে তাকালো, মুখটা গম্ভীর রেখে বলে উঠল, ইরেজার দিয়ে মিটিয়ে ফেলেছি তা। মাহাদি কটমট করে তাকালো, রাগে নাকের পাটা ফুলিয়ে ধারালো চোয়ালে হাত বুলাতে বুলাতে আওড়ালো, খাটাস। সামনে স্থির দৃষ্টি রেখে আরস ধমকে উঠল, পুরো পুরুষালী ঠোঁট দুটো নাড়িয়ে বলে উঠল, শ্যাট আপ। সলিমা বেগম ফিক করে হেসে ফেললেন, সুর টেনে সামান্য হাসি তামাশা করে বলে উঠলেন, নাত জামাইয়ের লুঙ্গির গিট্টু ঢিলা, নাতনির কপাল খোলা। কথা শেষে হেসে ফেললেন। জাইন ঝুঁকে লুঙ্গি চেপে ধরেছে সলিমা বেগমের পানে, নেত্র নিবিষ্ট করল, বলে উঠল, দেখেছেন, আমি লুঙ্গি পরতে চাইছিলাম না, এই জন্য। আজ আপনার কথা শুনে যদি শুধু লুঙ্গি পরতাম, আমার মান সম্মান কোথায় যেত? সলিমা বেগম হেসে ফেললেন, জাইনের সাথে দুষ্টুমি করে বললেন, মান সম্মানের কোনো কিছুই হইতো না, দেখলে তো আমরাই দেখতাম। চোখ টিপে বললেন, আমরাই। জাইন ঠোঁটের কাছে আসা হাসি গিলে নিল। এতক্ষণে তার কাছে আসা সলিমা বেগমের দিকে সামান্য ঝুঁকে কানের কাছে জিজ্ঞেস করলো, এই জন্য বুঝি লুঙ্গি পরিয়েছেন? সলিমা বেগম হেসে ফেললেন, সহমত পোষণ করে বললেন, হ্যাঁ, ভাবলাম নাত জামাইয়ের লুঙ্গি খুলে পড়ে যাবে আর আমরা সব দেখে নিব। তুমি তো আর এই বুড়ির সুখ দেখতে পারলে না, তাই তো লুঙ্গির নিচে প্যান্ট পরে আসছো। তাই আর দেখা হলো না। সলিমা বেগম শেষের কথা দুঃখী সুরে বললেন, চোখ দুটোতে তখনও হাসি খেলা করছে। জাইন সলিমা বেগমের দিকে চেয়ে কানে কানে বলল, একান্তে আসবেন আমার সাথে দেখা করতে। সলিমা বেগম হৈ হৈ করে উঠলেন, গলার আওয়াজ উঁচু করে বললেন, আরে নাত জামাই কি কয়, ওর সাথে নাকি একান্তে দেখা করতে যাব? না বাবা না, ওসব হবে না। জাইন সলিমা বেগমের সাথে আরও কিছুক্ষণ ধরে কথা বলল, তারপর এক হাতে লুঙ্গি পেটের কাছে চেপে ধরে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। নুসরাত ইরহামের মাথায় ঠাস করে থাপ্পড় বসিয়ে ধমকে উঠল, শালার শালা, একটু তো চোখ নামিয়ে নিচের দিকে দেখবি কি হচ্ছে না কি হচ্ছে। ইরহামও সমানতলে নুসরাতের মাথায় একটা বসালো, কটমটিয়ে উঠে শুধালো, তুই দেখলি না কেন? দুইজনে দুজনের দিকে খ্যাপা সারের মতো তাকিয়ে তারপর একসাথে পাশে দাঁড়ানো আহানের মাথায় থাপ্পড় মেরে বলল, দেখবি না তুই? বেচারা আহান বোকা বনে চেয়ে রইল, নিষ্পাপ মুখ বানিয়ে গোল গোল করে ভাই বোনের দিকে চেয়ে মিনমিনিয়ে শুধালো, আমি কি করেছি? আরশের অবস্থা আগের মতোই রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় জাইন এসে উপস্থিত হলো তার সামনে। আরশ ভুরু উচালো, জাইনও উচালো, দুজনে দুজনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলো। মাহাদি চুপচাপ দেখছে দুজনের কাণ্ড, কাউচে বসে। জাইন গুরুগম্ভীর কণ্ঠে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, না হলে তোর জন্য আমার বিয়ে আটকে থাকবে। আরশ থমকানো দৃষ্টিতে ভাইয়ের পানে চেয়ে রইল, ঠোঁট উঁচিয়ে ঈষৎ তাচ্ছিল্য করে বলল, নিজের ভাইয়ের কথা চিন্তা করছো না? বাহ বাহ, এত অসুস্থ একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাকে বলছো সুস্থ হয়ে যেতে তুমি বিয়ে করবে? দ্যাটস নট ফেয়ার ব্রো। বুকে এসে লাগলো কথাটা। জাইন এগিয়ে এসে আরশের ঘাড় চেপে ধরল, কপাল কুঞ্চন করে শুধালো, নাটক শেষ? আরশ মাথা নাড়ল। জাইন জিজ্ঞেস করলো, আগামীকালের ভিতর সুস্থ হয়ে যাবি? আরশ উত্তর না দিয়ে জাইনকে উপহাস করলো, বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছো দেখছি ব্রো। 21শে আগস্ট, সন্ধ্যা 6:30। ক্যামেরা হাতে এসে হেলাল সাহেবের সামনে দাঁড়ালো আহান। হেলাল সাহেব জায়নামাজ পেছনে রেখে ফিরতে প্রথমে চমকে গেলেন, পরপর আবার হেসে ফেললেন আহানকে দেখে। নতুন পাঞ্জাবি গায়ে চড়িয়েছেন, গোসল সেরেছেন মাগরিবের আজানের সময়, চুলগুলো এখনো ভিজা। মাথা থেকে টুপিটা নামিয়ে আহানকে শুধালো, কি চাই? আহান কোনো দেনামোনা ছাড়াই বলে উঠল, আজ আপনার অনুভূতি কি তা বলুন, এবং কি কি মনে উপলব্ধি সব শেয়ার করুন। ভবিষ্যতে আপনার জন্য কোনো কথা থাকলে সেটাও বলুন। যখন বিয়ের অনেক বছর কেটে যাবে তখন আমরা এই ভিডিওটা চালু করব আর পুরনো স্মৃতিগুলো আবার স্মৃতিচারণ করব। তখন আপনার বয়সও অনেক হয়ে যাবে আর আমাদেরও। কোনো এক বিকেলে এই ভিডিওটা লোনে বসে দেখতে দেখতে সবাই হাসবো সামান্য। হেলাল সাহেব শ্বাস ফেললেন, বললেন, শুরু কর। আহান ভিডিও শুরু করতেই হেলাল সাহেব গলা খাকানি দিলেন, বলে উঠলেন, আজকের দিনটা সুন্দর,
এতদিনের গরমের প্রভাব কিছুটা মিইয়ে পড়েছে আজকের ঝিরিঝিরি বৃষ্টিতে। হৃদয়ে চলাচল করার সকল চিন্তা আজ ধূলিসাৎ হয়ে গিয়েছে কোনো একটা কারণে। কারণটা কি হতে পারে? আমি সারাদিন ভর ভাবছিলাম, উত্তর মিলল না। মাত্র নামাজ শেষে যখন সালাম ফিরালাম, তখন আমার এই আক্ষেদয় ভেসে উঠল নাসিরের বড় মেয়ের হাসি মুখটা। কি স্নিগ্ধ সেই মুখটা! আজ হয় আজ হয়তো তার পা এই বাড়ির মেঝে স্পর্শ করবে বলে প্রকৃতি আজ এত শান্ত নির্মল। ঘরের মেয়ে ঘরে ফিরে আসছে বলেই হয়তো আজকে মনে কোনো অশান্তি হচ্ছে না। হিলাল সাহেব সামান্য হেঁটে গিয়ে বাহিরের মৃদু আলোয় বারান্দায় বসলেন। থামলেন 10 সেকেন্ডের মতো, ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠলেন, কয়েক বছর পর একদিন হয়তো আমি বসবো, তখন হয়তো ভিডিওটা চলবে ল্যাপটপে। আশা রাখছি ততদিনের ভেতরে দাদা হয়ে যাব। তখন ছোট ছোট পা দুটো হাঁটবে, গল্প করবে, তাদের হাসিতে কলরবে রমরমে হবে। কোলে থাকবে 4-5 বছরে জাইনের ছেলে বা মেয়ে। তখন হয়তো আমার চোখের পাওয়ার আরও কমবে। এই চশমাটা ছাড়িয়ে নিয়ে আরও বেশি পাওয়ারের চশমা ব্যবহার করব। নাতনি বা নাতিকে কোলে নিয়ে দেখব এই দিনের ভিডিওটা। দেখতে দেখতে হয়তো সামান্য হাসি ফুটে উঠবে ঠোঁটের কোণে। আল্লাহ যেন ততদিন আমায় বাঁচিয়ে রাখে। আজকের দিনটা কেমন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এতটুকুই বলবো, দারুণ উপভোগ্য দিন। অনুভূতিগুলো প্রকাশ করার মতো নয়। হেলাল সাহেব কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। আহান হেলাল সাহেবকে থামস আপ দেখিয়ে বলল, দারুণ হয়েছে। এবার লিপি বেগমের সামনে ক্যামেরা ধরল। লিপি বেগম নিজের মাথার হিজাব বাঁধতে বাঁধতে বললেন, এই ভিডিওটা যখন চলছে হয়তো আমি বেঁচে নেই, আবার হয়তো ভিডিওটা আমি নিজেই দেখছি, বলতে পারছি না ভবিষ্যতের কথা। আজকের দিনটা আমার জন্য স্পেশাল, কারণ মেয়ের শখ ছিল আমার অনেক। আল্লাহ আমায় মেয়ে দেননি, তাই মেজর মেয়েগুলোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সমসাময়িক সময়ের জন্য সে এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু আজ আবার তাকে তার নিজের বাড়িতে সারা জীবনের জন্য নিয়ে আসতে যাচ্ছি। আল্লাহ যেন তাদের বিবাহের সম্পর্কে বরকত দান করেন, আমিন। ভবিষ্যৎ লিপির জন্য একটাই কথা, আমি জানি তুমি একজন গ্রেট শাশুড়ি হবে। নাসির মঞ্জিল, সময় 6টা 50 মিনিট। নাসির সাহেব নিজেও কালো পাঞ্জাবি পরিধান করেছে। 4 ভাই এক ধরনের আজকে পাঞ্জাবি পরবেন। ছেলেরাও বাপ চাচাদের সাথে মিলিয়ে কালো রঙের পাঞ্জাবি পরেছে। আর মেয়েরা কি পরবে তা ধারণা এখনো কারোর নেই। কাউকে জানায়নি তাদের থিম কেমন। নাসির সাহেব চোখের চশমা ঠিক করে নিয়ে নিজের উরুর উপর পা তুলে বসলেন। ঠোঁটে হাসি নিয়ে বললেন, মনে কিছুটা দোলাচল চলছে। এত বছর যাকে বড় করলাম, আজ সে নিজের বাড়ি চলে যাবে। হয়তো চলাচল থাকবে আগের মতোই, কিন্তু... কথাটা শেষ করার আগেই নাসির সাহেবের চোখ পানিতে জমা হলো। টিস্যু বের করে চোখ মুছে বললেন তিনি। আহান নিজেও হাতের মধ্যে চোখ ঘষল। নাসির সাহেব বললেন, মনে হয় এই সেদিন জন্ম হয়েছিল তার, ঠুকঠুক করে বড় হলো, কখন যে এত বড় হয়ে গেল। আজ স্বামীর বাড়িও চলে যাবে সে। সম্পর্ক বদলাবে, সম্পর্ক বাড়বে, দায়িত্ব এসে পড়বে কাঁধের ওপর। হয়তো দায়িত্বের বোঝা সামলাতে সামলাতে দিন শেষে ক্লান্ত হয়ে যাবে। আমাদের জন্য সময় থাকবে না। আল্লাহ যেন আমার মেয়েকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করেন। যেই পথে পা বাড়িয়েছে সেই পথে চলাচল করা সহজ নয়। সম্পর্ক গড়া যতটা কঠিন, ভেঙে গুঁড়িয়ে দেওয়া ততটাই সহজ। ওনার জীবনের এই বিশেষ সময়টা যেন সুন্দর, সহজ, নির্মল হয়। বাবা হিসাবে এই দোয়াই করব। আল্লাহ ওনার ভাগ্যে যেন সুখ রাখেন, কোনো দুঃখ যেন তাকে স্পর্শ করতে না পারে। আহান জানতে চাইল, ভবিষ্যৎ আপনার জন্য কোনো কথা? নাসির সাহেব হাসি মুখে বললেন, নাসির, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাকে বলছি তুমি একজন ভালো নানা হবে। নাজমিন বেগম ক্যাটক্যাট করছিলেন নুসরাতের সাথে। আহানকে ক্যামেরা নিয়ে এসে দাঁড়াতে দেখে চোখ রাঙিয়ে তাকালেন, জানতে চাইলেন কি চাই। আহান আবারও বিস্তারিত বলল। নাজমিন বেগম কপাল ঘষে ঘাম মুছে নিয়ে বসলেন সোফার উপর। কোমল কণ্ঠে বললেন, সারাটা দিন আমার কেটেছে ওই বেয়াদবের পেছনে। একদিকে আমি বাড়ি গুছিয়ে রাখছি, অন্যদিকে ও ছড়িয়ে রাখছে। বাড়ি ভর্তি মানুষ, আমার দ্বারা কি সব একা সামলানো সম্ভব? আচ্ছা যাকগে, আজকের দিনটা বিশেষ, কারণ প্রায় 18 বছর পর এমন রমরমে ভাবে বিয়ে হচ্ছে এই বাড়িতে। চারিদিকে এই 2 দিনের যতটা বাড়ি উৎফুল্ল হয়েছে, এই বিয়ে শেষে হয়তো ততটাই নীরব হয়ে যাবে।
তখন হয়তো আমি বসে বসে এই ভিডিও দেখব আর মুচকি মুচকি হাসব। সবসময় ইশরাতের জন্য আমার দোয়া ছিল, আর আজও দোয়া রইল। এতটুকু বলবো, ইশরাত যার হাত ধরছে সে যেন তার হাত সবসময় এমন করে ধরে রাখে। আর আমি এটা বিশ্বাসও করি। ইশরাত কখনো জাইনের হাত ছেড়ে দিতে চাইলে জাইন কখনো ইশরাতের হাত ছাড়বে না। যতদিন বেঁচে আছে সেই হাতের মুঠোয় বন্দি করে রাখবে নিজের। সৈয়দ বাড়ি, 7:15 ড্রয়িং রুম। এরপর সোহেব আর সোহেদের পালা আসলো। তিনি আহানের পানে চেয়ে বারবার হেসে ফেলেন, বললেন, তোকে কাঠবিড়ালির মতো দেখাচ্ছে। আহান নিজেও হেসে বলল, তাড়াতাড়ি বলো, এখনো বাড়ির অনেকে রয়েছে। সোহেব সাহেব চুল পেছনের দিকে ঠেলে দিলেন, কালো পাঞ্জাবি পরিহিত শরীরটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সোফায় বসলেন। গম্ভীর কণ্ঠে আওড়ালেন, কোনো এক বিষণ্ণ দুপুরে কোলে নাতনি নিয়ে বসে আছি হয়তো। প্রশ্ন জাগছে, নাতনিকে, তাই না? আরে আমার জাইনের মেয়ে। আমি চাই জাইনের একটা মেয়ে হোক সর্বপ্রথম, যে সারাদিন আমাদের জ্বালাবে, যার সকালের কান্নায় আমাদের ঘুম ভাঙবে, রাতে যার কান্নায় আমরা ঘুমাতে পারবো না। কোলে নিয়ে যাকে বিকালে হাঁটতে যাব, যে হ্যান্ডসাম দাদা দাদা বলে মুখে ফেনা তুলবে। 2012 সালে শ্রদ্ধেয় মেজভাই ওরফে মীর জাফর নাসির উদ্দিন আমাদের মেয়েকে দূরে নিয়ে গিয়েছিলেন। সেই মেয়েকে আজ আনতে যাচ্ছি, তাও চাচা শ্বশুর হিসেবে। একদম নিজেদের নামে লিখে নিয়ে আসব, যাতে আর ও নিয়ে যেতে না পারে। আরও কিছুদিন পর ওই মেয়েকেও ছিনিয়ে নিয়ে আসব আপনার থেকে। আপনি কিছুই করতে পারবেন না। আজ এসব কথা ভেবে ভেবে নাচতে ইচ্ছে করছে, কিন্তু নাচা যাবে না। চাচা শ্বশুর হয়ে যাচ্ছি আমি, আর কয়েক বছর পর দাদা শ্বশুরও হয়ে যাব ইনশাল্লাহ। সিনেমার ভিলেনের মতো ঠোঁট উঁচিয়ে হাসলেন সোহেব সাহেব। সৈয়দ বাড়ি, সময় 7:25। ঝর্ণা বেগম কপালে ভাঁজ ফেললে ভাবলেন, তারপর বললেন, অনুভূতিটা ভিন্ন, কারণ আজ চাচি শাশুড়ি হয়ে যাব। হয়তো ভালো চাচি শাশুড়ি হব, আবার হয়তো খারাপ, বলতে পারছি না। সবাই তো আদর যত্ন করবে, আমি না হয় একটু একটু শাসন করব। ভুলগুলো শক্ত কণ্ঠে কুটনি শাশুড়িদের মতো ধরিয়ে দেব। কখনো ভুল হলে লাঠি দিয়ে 2টা পিঠে বাড়িও দেব। অতপর বলবো, মা কিছু শিখিয়ে পাঠায়নি? তখন বড় আপা আর ছোট এসে ওকে নিজেদের কাছে আগলে নেবে। এমন করে চলবে আমাদের সংসার। ভাবতেই তো লাফাতে ইচ্ছে করছে। আমি কুটনি শাশুড়ি হব, আর ইশরাত আমার শিকার হবে। বাংলা সিনেমার মতো অনেক সময় ওর হাত চেপে ধরে আগুনের কাছে নিয়ে যাব, তাপ দেব। তখন হাতে লালচে দাগ পড়বে। জাইন রেগে মেগে আসবে। যখন জিজ্ঞেস করবে, এমন ব্যবহার কেন? আমি দেয়ালে মাথা ঠুকে বলবো, বউ পেয়ে মাকে ভুলে গেলি। কত রাত না ঘুমিয়ে না খেয়ে তোকে বড় করেছি, আর আজ বউয়ের জন্য তুই আমাকে অগ্রাহ্য করলি। পরপর দেয়ালে গিয়ে ঠুস করে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। আইডিয়াটা ভালো না? সবাই ভালো শাশুড়ি হবে, আর আমি হব খারাপ শাশুড়ি। আহান ক্যামেরা নিয়ে এবার ধরল রোহিণী বেগমের আর সৈয়দ সাহেবের সামনে। দুজনেই হাসি মুখে বললেন, একটাই কথা বলবো, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি। নাসির মঞ্জিল, সময় 7:55। আজকের দিনটা আজব, কেমন অনুভূতি হচ্ছে আমি বলতে পারছি না। আপনারা জানলে অবাক হবেন। আমি নুসরাত নাসির আজকের দিন নিয়ে কিছুটা দ্বিধায় ভুগছি। কারণ কি? উত্তর নেই আমার কাছে। সবাই বলছে তারা অনেক বছর পর এই ভিডিও দেখবে, তখন নাকি অনুভূতিগুলো নতুন হবে। আমার কাছে ওসব মনে হয় না। আর যদিও আমি এই ভিডিও দেখি, তাহলে নুসরাত নাসির তোমাকেই বলছি, কি ঠেকা মাথায় এসে পড়েছে এই ভিডিওটা তুমি দেখছো? যাও নিজের কাজে যাও, নিজের এইসব ফালতু জিনিসে ওয়েস্ট করো না। আমি জানি তুমি এখনও যেমন হাসি খুশি আছো, সামনেও হাসি খুশি থাকবে। তুমি নিশ্চয়ই এই নুসরাত নাসিরের উপর বিরক্ত হচ্ছ, ঠিক? কারণ এখন তো তুমি সৈয়দ চয়েসের সিও। যতদিনে এই ভিডিওটা তুমি দেখবে, হয়তো ততদিনে তুমি সৈয়দ চয়েসের সিও হিসেবে জয়েন করে ফেলেছো অফিসিয়ালি। তাহলে বসে এখন কেন এই ভিডিও দেখছো? আমি জানি তুমি আগের থেকেও দ্বিগুণ সুন্দর হয়েছো। তোমার কাপড় চুজ করার চয়েস এখন আর আগের মতো ক্লান্তি আসে না, তাই না? আমি জানি এখনও আছে, কারণ পৃথিবী চেঞ্জ হতে পারে, কিন্তু নুসরাত নাসির না। ওহো, এখানে বসে বসে এটা দেখছো? যাও যাও, তোমার ডিলগুলো সামলাও। তোমার ক্লায়েন্ট এসে বসে আছে নুসরাত নাসির, তাদের সময় দাও, প্লিজ গো।
এভাবে নিজের বিজনেসে জলে যেতে দিও না। আমি জানি তুমি উঠে দাঁড়িয়েছো আর এখন হাঁটার প্ল্যান করছো, তাহলে অপেক্ষা করছো কিসের? প্লিজ রান নুসরাত নাসির, রান। আই নো ইউ আর হেলদি অ্যান্ড ওয়েলদি। কত টাকার মালিক এখন তুমি? মিলিয়ন, বিলিয়ন নাকি ট্রিলিয়ন? কোনো ক্লাবে নিজের নাম লিখিয়েছো? লিখিয়ে থাকলে কোন ক্লাবে? আমি জানি তুমি এখন ট্রিলিয়ন ক্লাবে নাম লেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছ। এই বোরিং নুসরাত নাসিরের কথা এখনও দাঁড়িয়ে শুনছো? যাচ্ছ না কেন? প্লিজ যাও, তোমার ক্লায়েন্ট চলে যাচ্ছে। আহান হেসে ফেলল। নুসরাত নিজের কথা শেষে নিজেও হেসে ফেলল। এবার ইরহামের পালা। সে ক্যামেরার দিকে চেয়ে রইল অদ্ভুত ভঙ্গিমায়। নিজের মুখে লাগানো ব্ল্যাক ফেস মাস্ক নিয়ে নুসরাতের পাশাপাশি বসল। ক্যামেরার দিকে আঙুল তাক করে বলল, হেই ইউ, সৈয়দ ইরহাম সোহেব, তুমি কি এই ভিডিওটা দেখছো? তোমাকে এখন দেখতে কেমন? পেট উঁচা, চোখে চশমা, চামড়া খসখসে। হবেই তো। ঠিকমতো স্কিন কেয়ার করনি, আমি শিওর। দেখছো আমাকে কতটা হ্যান্ডসাম আমি? যখন আমি তোমাকে ল্যাপটপের সামনে বসে দেখব, আর তখন যেন তুমি আরও বেশি হ্যান্ডসাম হয়ে যাও। আর একটা কথা, পেট উঁচু যেন না থাকে। আহান ক্যামেরা হস্তান্তর করলো ইরহামের কাছে। নিজে ভাবসাব নিয়ে বসে দাঁত মেলে একটা হাসি দিল। সাথে নুসরাতকেও যোগ করলো। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, জানি তুমি সায়েন্টিস্ট হতে পারোনি, তাই বলে কি নুসরাত নাসিরের ব্যাগ ধরে হাঁটছো? দয়া করে এটা করো না। যদি করেও থাকো তাহলে কোনো সমস্যা নেই। পরপর দুজনে গলা মিলিয়ে একসাথে বলে উঠল, নুসরাত নাসির, যাও যাও, নিজের কাজে যাও। আর আহান নওফিল, তুমি এখানে বসে কেন? তোমার বস চলে যাচ্ছে। নিজের চাকরি বাঁচাতে চাইলে বসের ব্যাগ নিজের হাতে নাও। সৈয়দ বাড়ি, 8:10। আমি ভবিষ্যৎ আরশ হেলালকে বলছি, তুমি এই ভিডিওটা দেখছো? তাহলে দেখছো কেন? তোমার কাজ নেই? প্লিজ গো ব্যাক ইউর ওয়ার্ক। আমি জানি তুমি আগের মতো এখনও স্বাস্থ্যসম্মত আছো। তুমি কি ওই জেদি মহিলাকে নিজের আয়ত্তে এনেছো, নাকি এখনও এমন ঘুরছো? যদি এনে থাকো, তোমার বাচ্চা কয়টা? 12 নাকি 14টা? আই থিঙ্ক 10টা তো হবেই। তোমার প্রথম বাচ্চাটা কি ছেলে নাকি মেয়ে? আমি আশা করি মেয়ে হবে। আমি ফার্স্টে মেয়ে বাচ্চা চাই। তোমার স্ত্রী কি এখন তোমার কথা শোনে, নাকি আগের মতোই জিদ্দি রয়েছে? আরশ, তুমি কি তাকে ভালোবাসো? আগেই বলে দিচ্ছি, আমি তাকে ভালোবাসি না, সে শুধু আমার দায়িত্ব। তুমি কি বাসো? আহানকে চেপে ধরেছেন সুফি খাতুন। আহান সুফি খাতুনের পানে চেয়ে চোখ উল্টে জানতে চাইল কি হয়েছে। আহানের মুখের উপর বিরক্তির চাপা ছাপ। ভদ্রমহিলা তার নানি হলেও সে মোটেও পছন্দ করে না তাকে। ইশরাত আপির নানিও তো কত ভালো, তার নানি এমন খারাপ কেন সে বুঝে পায় না। তার মাটাও কত ভালো, ভদ্র, তাহলে এই খারাপ মহিলা তার নানি হলো কেন? সুফি খাতুনের কর্কশ কণ্ঠ কানে যেতেই চিন্তার কারণে আঘাত পড়ল আহানের। তার নানি বলছে, কি করছিস ওই ক্যামেরা দিয়ে? আহান বিরক্তিতে চসূচক শব্দ বের করলো। সামান্য লাফ মেরে উঠে বলল, ভিডিও করছি। আহান দ্রুত পায়ে পালাতে যাবে, সুফি খাতুন তার বাহু চেপে ধরলেন। এক ভুরু একপাশ করে তুলে বললেন, আমার ভিডিও করলি না কেন? আহান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি পরিবারের মানুষ? অবশ্যই আমি। যা গিয়ে ভিডিও কর। আহান ক্যামেরা নানির মুখের পানে নিবিষ্ট করলো। বিরক্তির শেষ পরিশেষে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি সম্পর্কে কি বলবো? আমি তো স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ছেলেটার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তা নষ্ট করতে যাচ্ছে ওই কালনাগিনী। নাগিন হয়ে এসে প্রবেশ করছে এই বাড়ির সদর দরজা দিয়ে। সকলের ভেতরে এবার বিষ গুলে দেবে। আহান ঠুস করে ক্যামেরা বন্ধ করে নিল। সুফি খাতুন প্রশ্নাতীত চোখে দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, আমার ক্যামেরার চার্জ শেষ, ইমিডিয়েটলি চার্জে দিতে হবে, না হলে বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। সুফি খাতুন চোখ দুটো বড় বড় করে বলে উঠলেন, যা যা, এক্ষুনি চার্জে দে, না হলে অঘটন ঘটে যাবে। যাই নিজের গায়ে আইভরি কালারের গোল্ডেন শ্যাম্পেইনের কারুকাজ করা শেরওয়ানি জড়ালো। ড্রেসিং টেবিলের সামনে থেকে আতর হাতে তুলে নিতেই ক্যামেরা এসে দাঁড়ালো আহান আর ইরহাম। জাইন হাতে আতর দিতেই ভুরু উচালো। তখন আহান বলে উঠল, আপনার অনুভূতিটা কি আজ? জাইন গায়ে আতর ডলতে ডলতে ইশারা করলো ক্যামেরা চালু করার জন্য। গলা খাখানি দিয়ে নিজেকে সামলে নিল।
ফোঁস করে শ্বাস ফেলে আধিপত্য বিস্তারকারী রাশভারী কণ্ঠে বলে উঠল, জীবনে অনেক এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছি, অনেক ইভেন্টস জয়েন করেছি, কিন্তু আজকের ইভেন্টটা ভিন্ন। ইভেন্ট বললে ভুল হবে, আজ একটা পরীক্ষা দিতে যাচ্ছি। আশা রাখছি এই পরীক্ষায় উত্তীর্ণ করব আমি। আজকের জন্য অনুভূতিটা কিছুটা মিশ্র হয়ে গিয়েছে। কখনো ঘেমে যাচ্ছি, কখনো নার্ভাস হয়ে যাচ্ছি, আবার কখনো আজব আজব খেয়াল আসছে। আমি ভীষণ নার্ভাস। ইরহাম এবার আরেকটা কথা জানতে চাইল, ভবিষ্যৎ জাইনের জন্য কোনো কথা বলবেন বড় ভাইয়া? জাইন ক্যামেরার দিকে কোমল চোখে চেয়ে বলল, আমি জানি তুমি এখনও ইশরাতকে ভালোবাসো। ইশরাত তোমার সাথে আছে নিশ্চয়ই। এতদিনে ইশরাতের যত্ন আত্মি কেমন করেছো? ওকে কষ্ট দিয়েছো তুমি? যদি কষ্ট দিয়ে থাকো তাহলে জাইন হেলাল তোমাকে বলে দিচ্ছি, যাও আগে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আমি তোমার থেকেও বেশি আমার স্ত্রীকে ভালোবাসি। ও এই বাড়ির চৌকাঠে যেন কোনো রাগ নিয়ে না মারায়। চৌকাঠ মারানোর আগেই ওকে মানিয়ে নাও জাইন, না হলে তোমাকে আমি নিঃশেষ করে ফেলবো। 8:30 সিলেট টিলাগড় পয়েন্ট। নুসরাত ক্যামেরা ইশরাতের অর্ধশেষ হওয়া মুখের দিকে তাক করলো, শুধালো, হেই ইশরাত নাসির, আজকের অনুভূতি কি? ইশরাত হাসি মুখে ফিরে চাইল নুসরাতের পানে, ঠোঁটে হাসির অস্তিত্ব রেখেই বলল, আমার লাইফের আজ বিশেষ একটা দিন। সব কিছু কেমন ধোঁয়াশা মনে হচ্ছে। আমি সবসময় চাইতাম আমার বিয়েটা মসজিদে হোক, কিন্তু তা সম্ভব হচ্ছে না, তাই একটু মন খারাপ। সকাল সকাল উঠে কত পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, আজকের প্রিপারেশনটা ভিন্ন। ক্যান ইউ রিয়েলি ইমেজিন আজ তোমার বিয়ে? ও মাই গাশ। আমার অনুভূতিটা আমার কাছে কেমন যেন ঠেকছে, আমি জানি না, বাট আই এম সো হ্যাপি। অ্যাট লাস্ট আমি আমার দাদু বাড়িতে ফিরছি, যেখানে আমি নিজের বাড়ির থেকেও বেশি কমফোর্টনেস ফিল করি। নুসরাত আবার বলল, ভবিষ্যৎ ইশরাতের জন্য কি কিছু বলবি তুই? ইশরাত চোখ টিপ দিয়ে ভুরু নাচালো সামান্য, কপালের মধ্যখানিতে তীক্ষ্ণ ভাঁজ ফেলে বলল, ইশরাত নাসির, তোমার এখন কয়টা বাচ্চা? 2টো নাকি 3টে? অ্যাটলিস্ট 5টা বাচ্চা তো হবেই। কেমন চলছে তোমার সাংসারিক জীবন? আই থিঙ্ক তোমার সাংসারিক জীবন খুব ভালো চলছে। জাইন কি তোমায় এখনও আগের মতোই ভালোবাসে নাকি তার তুলনায় বেশি? যদি কম বাসে তাহলে ওর ঘাড়টা মাথা থেকে আলাদা করে দাও, কারণ কম ভালোবেসে এমন স্বামীর প্রয়োজন নেই তোমার। আমি জানি ইশরাত নাসির, জাইন তোমাকে ভালোবাসে আগের মতোই, মজা করলাম শুধু। আরও 17 বছর পর যখন তোমাকে দেখব, তখন যেন এমন হাসি তোমার ঠোঁটে থাকে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, পরিবার নিয়ে সুখী হও, 2 বাচ্চার মা হয়ে যাও। বাই বাই মা।